2024 সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি আর নানা ধরনের প্রার্থনার মাধ্যমে 2025 সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। 25 সাল যেন শান্তি সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। কোথায় কিভাবে বর্ষবরণ হলো আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রতি বছরের মতো এবারও ওয়াটারফোর্ড ক্রিস্টাল বল ফেলে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে লাখো মানুষ বরণ করে নিয়েছে খ্রিস্টীয় নতুন বছরকে। আইকনিক বিগ বেনের ঘণ্টাধ্বনির সাথে আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেয় লন্ডনের মানুষ। টেমস নদীর উপর আতশবাজির প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। এদিকে রাত 12টার অনেক আগেই প্রায় 10,000 মানুষ জড়ো হয়েছিল জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবার্গ গেটের নিচে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা। ইউক্রেনের রাজধানী কিয়েভের মেইডেন স্কোয়ার। একটা সময় এখানে আনন্দ উৎসবে বরণ করে নেওয়া হতো নতুন বছরকে, তবে এখন সেখানে শুধুই নীরবতা। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর থেকে এখানে বন্ধ রয়েছে বর্ষবরণের সব উৎসব। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নববর্ষের ভাষণে বলেছেন 2025 সালে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে রাশিয়া। তিনি ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সৈন্যদের বীর হিসেবে বর্ণনা করে তাদের শ্রদ্ধা জানিয়েছেন। В России этот период был наполнен многими, в том числе исторически значимыми, масштабными событиями. Мы ставили перед собой большие цели и достигали их. নতুন বছরে পা দেয়া এশিয়ার দেশ চীন ও জাপানে নানাভাবে বরণ করা হয়েছে নতুন বছরকে। তবে বছরের শেষে বিমান দুর্ঘটনার কারণে সাদামাটাভাবে বর্ষবরণ আয়োজন ছিল দক্ষিণ কোরিয়ায়। এছাড়া ভারতের কলকাতার পার্ক স্ট্রিট আলোর চোখ ধাঁধানো সাজে সেজে উঠেছিল। তবে এসব দেশের অনেক আগেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের মানুষ। অকল্যান্ডের কেন্দ্রস্থলে 1000 ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ার থেকে ছড়িয়ে পড়ে আতশবাজির বর্ণিল ছটা। উৎসবে মেতে ওঠে মানুষ। এরপরই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও বড় আতশবাজি প্রদর্শনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়াও। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 12টা বাজতেই সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজ থেকে ছোড়া হয় বর্ণিল আলোকছটা ও আতশবাজি। তবে খ্রিস্টীয় নতুন বছর 2025 সালকে বিশ্বের সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। মনিরুজ্জামান বাবু, 71। বিদায় 2024 সাল। চাওয়া পাওয়া আর প্রাপ্তির হিসেব শেষে এখন প্রত্যাশা 2025 সালের জন্য। সেই সঙ্গে নতুন বছরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা বৈষম্য বিরোধী, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে চান। বিস্তারিত লাবণ্য চৌধুরীর প্রতিবেদনে। আতশবাজি আর আলোর উৎসবের মধ্যে দিয়ে 2025 সালকে স্বাগত জানিয়েছে ইতালি। দেশটিতে বসবাসরত ইতালিয়ান নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রেস্টুরেন্ট ও পিয়াস্তাগুলোতে একত্রিত হয়ে নতুন বছরের শুরুর আনন্দকে ভাগাভাগি করে নেয়। এই সময় প্রবাসী বাংলাদেশিরা ঘটনাবহুল 2024 সালকে স্মরণ করে বলেন, নতুন বছর 2025 সাল যেন হয় বৈষম্য বিরোধী সবার বাংলাদেশ। নতুন বছর উপলক্ষে আমরা জুলাই বিপ্লবের যে ছাত্র জনতার বিপ্লব ঘটছিল তার প্রকৃত বাস্তবায়ন চাই। এটাই হবে আমাদের নতুন বছরের চাওয়া পাওয়া। 2025 সাল একটি সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, বৈষম্য আগ্রাসন মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দেখতে চাই মানবাধিকার, সুশাসন এবং গণতন্ত্রের বাংলাদেশ, সবার বাংলাদেশ। অসাম্প্রদায়িক, মানবতা আর আধুনিক একটি বাংলাদেশের প্রতিচ্ছবিও দেখতে চান প্রবাসীরা। 2025 সাল আমরা চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং
একটা শান্তিপূর্ণ পরিবেশ যাতে সবসময় থাকে। 2024 সালকে কেন্দ্র করে আমরা যে অভিজ্ঞতা যে বিভিন্ন রকমের দিক নির্দেশনা আমরা পেয়েছি, 2025 সালে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ হিসেবে মানে স্বচ্ছ বাংলাদেশ আমরা ইনশাল্লাহ আশা করি, যেটা নেতৃত্ব দিবে আগামীর তরুণ প্রজন্ম। ইয়ং জেনারেশনটাকে কাজে লাগে এবং বাংলাদেশ যারা বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে তারা যেন ইয়ং জেনারেশনটাকে কাজে লাগায়, ইয়ংদেরকে নিয়ে একটা যেন নতুন ডিজিটাল প্রযুক্তি একটি বাংলাদেশ গঠন করে। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইতালি প্রবাসী পাসপোর্ট ভুক্তভোগীরা তাদের পাসপোর্ট সংশোধন করারও যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। আমরা সরকারের কাছে দাবি থাকবে, আমাদের কয়েক হাজার প্রবাসীর পাসপোর্ট আটকানো আছে, এখনও প্রজ্ঞাপন জারি করার পরেও এদের বয়সের জটিলতার কারণে এখনও তারা কোনো সমাধান করতে পারেনি। আমরা চাই যে পাসপোর্টগুলি এখনও আমাদের আটকা আছে সেই পাসপোর্টগুলি ছেড়ে দিলে আমরা সহজেই বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবো এবং সরকারেরও রেমিটেন্স বাড়বে। এ সময় ইতালি প্রবাসীরা বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। লাবণ্য চৌধুরী, ৭১। চীনের সঙ্গে তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ, কেউ যেন তাদের বন্ধন ছিন্ন করতে না পারে। কেউ মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক ধারাকে থামাতে পারবে না বলেও জানান তিনি। সে সঙ্গে তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছপা না হওয়ার কথাও জানান তিনি। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং চীনের সঙ্গে তার সমতা, মর্যাদা ও সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতায় আগ্রহী, তবে বেইজিংয়েরও একই সদিচ্ছা রয়েছে বলে মনে করে না তাইপে। নতুন বছরে বিশ্বের জনসংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় 7,10,00,000 শিশু জন্মগ্রহণ করেছে। ফলে বুধবার নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় 809 কোটি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত, যেখানে জনসংখ্যা 141 কোটি। এর পরের অবস্থানে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চীন। সংস্থাটি আরও জানিয়েছে, 2025 সালের জানুয়ারি মাসে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় 4.2টি শিশুর জন্ম এবং 2টি শিশুর মৃত্যু হতে পারে। 2024 সালের তুলনায় 2023 সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল বলে জানায় তারা। ওই বছর 7.5 কোটি শিশু জন্মগ্রহণ করেছিল। প্রতি বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। 3 শতাধিক বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। নতুন বছরের শুরুর প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় বিপুল সংখ্যক এই বন্দী বিনিময় করল যুদ্ধরত এই দেশ দুটি। প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের আগের দিন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় 300 জনের বেশি যুদ্ধবন্দীকে রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে বিনিময় করেছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 150 জন ইউক্রেনীয় বন্দীকে ফিরিয়ে দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 189 জন ইউক্রেনীয় দেশে ফিরে এসেছেন। অবশ্য বিনিময় করা বন্দীদের বিষয়ে উভয় দিক থেকে রিপোর্ট করা সংখ্যার মধ্যে পার্থক্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বিনিময়ে 2022 সালে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলে বন্দী হওয়া 2 বেসামরিক নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। এদিকে রাশিয়ার সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সুসংহত করার আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি এই কথা জানিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম KCNA বলছে, চিঠিতে পুতিন রাশিয়ার সামরিক ও বেসামরিক সবার প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কিম। একাধিক উদ্যোগের মাধ্যমে বিদায়ী বছরে 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে দাবি করে সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2025 সালকে কিম একবিংশ শতাব্দীর সেই বছর হিসেবেই দেখার আশা প্রকাশ করছেন, যেখানে নব্য নাৎসিবাদকে প্রতিহত করে রুশ সেনাবাহিনী তাদের বিজয় নিশ্চিত করবে। বিদায়ী বছর 2024 সালের জুন মাসে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন কিম ও পুতিন। চুক্তি অনুযায়ী কোনো এক পক্ষের ওপর সশস্ত্র হামলা হলে অন্য পক্ষ সহায়তার হাত বাড়িয়ে দেবে।
ইসরায়েলের হামলা শুরুর পর দ্বিতীয় শীতকাল পার করছে গাজার বাসিন্দারা। আকস্মিক বৃষ্টিতে পানি প্রবেশ করেছে শিবিরের তাঁবুগুলোতে, এতে দুর্ভোগ চরমে উঠেছে অবরুদ্ধ গাজার বাসিন্দাদের। একের পর এক শিশু মৃত্যু ঘটছে ঠান্ডায় জমে গিয়ে। এরই মধ্যে ত্রাণের অভাবে গাজায় বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিরা দুর্ভোগ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও 27 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। বদলে গেল আরও একটি ক্যালেন্ডার, কিন্তু বদলালো না ফিলিস্তিনিদের নিয়তি। 2023 সালের অক্টোবর থেকেই প্রাণভয়ে অন্তহীন ছুটে চলেছেন গাজাবাসী। নতুন বছরের প্রত্যাশা, আমাদের উপর হামলা বন্ধ হবে, আমরা আবারও মানুষের মতো বাঁচার সুযোগ চাই। ছুটে ছুটে আমরা খুবই ক্লান্ত, 2 দণ্ড বিশ্রাম চাই। দয়া করে যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি করুন। নতুন বছরের প্রথম ক্ষণেও রেহাই পায়নি গাজাবাসী। রাতভর উত্তর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিনও হতাহত হন অনেক ফিলিস্তিনি। এরই মধ্যে দুর্ভোগের নতুন নাম যুক্ত হয়েছে তীব্র বৃষ্টি আর বন্যা। গাজার দেইর আল বালাহ এলাকার আশেপাশের তাঁবুগুলোর বেশিরভাগই কয়েক মাসের ব্যবহারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রবল বাতাস এবং বৃষ্টিতে উড়ে গেছে বা প্লাবিত হয়েছে। ঘুমের মধ্যেই তাঁবুতে পানি ঢোকে আর আমরা পুরো ভিজে যাই। একটাই পোশাক থাকায় শীতের মধ্যে শরীরেই ভেজা কাপড় শুকাতে হয়েছে। বাচ্চাদের ভয়াবহ ঠান্ডা লেগে গেছে। জাতিসংঘের সংস্থাগুলোর অনুমান, গাজার প্রায় 16 লাখ মানুষ অস্থায়ী আশ্রয়ে বাস করছেন। খোলা কাপড়ের জরাজীর্ণ তাঁবুতে রাতভর প্রবেশ করে ঠান্ডা বাতাস। এরই মধ্যে আকস্মিক বৃষ্টিতে প্রায় 5 লাখ মানুষ বন্যা পরিস্থিতিতে পড়েছে। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, উপত্যকার লোকজন যে 1,35,000 তাঁবুতে আশ্রয় নিয়েছেন, সেগুলোর মধ্যে প্রায় 1,10,000ই জরাজীর্ণ বা ব্যবহারের উপযোগী নয়। এদিকে নতুন বছরের শুরুর দিনে গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি রকেট ছুড়েছে হামাস। আইডিএফ বলেছে তারা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে একটি রকেট প্রতিরোধ করেছে, আর অপর রকেটটি খোলা জায়গায় পড়ে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সৃষ্টি ঘটক, 71। এদিকে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ শুরুর পর গাজার জনসংখ্যা প্রায় 6% কমে গেছে। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো PCBS এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। PCBS এর প্রধান ওলা আওলা জানিয়েছেন, অঞ্চলটির জনসংখ্যা 21 লাখে নেমে এসেছে। এ সংখ্যা 2023 সালের তুলনায় 1,60,000 জন কম। ওলা আওয়াদ আরও জানান, নিহতদের মধ্যে 17,581 জনের শিশু, 12,048 জন নারী রয়েছে। এছাড়া প্রায় 1,07,000 ফিলিস্তিনি আহত ও প্রায় 11,000 মানুষ নিখোঁজ রয়েছে। PCBS এর অনুমান অনুযায়ী ফিলিস্তিনিদের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় 15 মিলিয়ন, যার মধ্যে গাজা ও পশ্চিম তীরে 5.5 মিলিয়ন, 1.8 মিলিয়ন ইসরায়েলের অভ্যন্তরে, আর বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মায়াইসা সাবরিনকে। তার এই নিয়োগের মাধ্যমে নিজেদের ইতিহাসে প্রথম নারী গভর্নর পেল মধ্যপ্রাচ্যের দেশটি। দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর 2010 সালে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন মায়েসা। তারপর সিরিয়ার পুঁজিবাজারের সরকারি সংস্থা দামেস্ক সিকিউরিটি এক্সচেঞ্জের নির্বাহী বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করেন 2018 সাল পর্যন্ত। ওই বছরই কেন্দ্রীয় ব্যাংকের অফিস নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে বদলি হন। গভর্নরের পদে পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত সেই বিভাগেই ছিলেন তিনি। সোমবার পদোন্নতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ইসাম হাজেমের স্থলাভিষিক্ত হলেন মায়েসা। বাশারের পতনের পরও 3 সপ্তাহ গভর্নরের পদে ছিলেন ইসাম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আগামী 9 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে হবে এই অনুষ্ঠান। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কার্টারের মৃত্যুতে 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলবে যুক্তরাষ্ট্রে। এ সময় কার্টারের দেহাবশেষ মোটর শোভাযাত্রায় তার জন্মস্থান জর্জিয়ায় যাবে। কার্টার 39তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। এ কারণে ন্যাশনাল পার্ক সার্ভিস ঐতিহাসিক 39 বার ঘণ্টা বাজাবে।
কারণ এরপর কার্টারের দেহাবশেষ আটলান্টায় নিয়ে যাওয়া হবে। সেখানে প্রেসিডেন্সিয়াল সেন্টারে 7 জানুয়ারি সকাল পর্যন্ত তার দেহাবশেষ রাখা হবে। তারপর মরদেহ আবারও ওয়াশিংটন ডিসিতে নিয়ে যাওয়া হবে। সেখানে ইউএস ক্যাপিটাল ভবনে তার দেহাবশেষ সংরক্ষণ করা হবে। জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পর্যন্ত 9 জানুয়ারি জর্জিয়ায় ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এরপর জর্জিয়ায় প্লেইন্সে স্ত্রী রোজালিন কার্টারের পাশে সমাধিস্থ করা হবে জিমি কার্টারকে।